সবাইকে একটা জিনিস বলে দিই, আজকে দেখো পুরো বোর্ড ওয়ার্ক করতে এসেছি, বোর্ডে কিছু জিনিস পড়াবো আজকে। বেসিক্যালি আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মেশিন পড়াবো। মেশিন মানে অল্টারনেটর পড়াবো, যে অল্টারনেটর অলরেডি তোমাদের সিলেবাসে রয়েছে, বাট ওটা কত পরে শুরু হবে, কতটা শুরু হবে, আমি সেসব বিষয়ে যাচ্ছি না। আমি অল্টারনেটর ততটুকুই পড়াচ্ছি যতটুকু জানলে তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা বোঝা যাবে, পড়া ঠিকঠাকভাবে বোঝা যাবে। তো ততটুকুই অল্টারনেটর আমি পড়াবো। এবার এই পড়াতে গিয়ে তোমাদের বেশ কিছু কনসেপ্ট দেবো, সেই কনসেপ্টটা আজকে কিন্তু পড়ানোটা একদম কনসেপচুয়াল, একদম নিখুঁত ভাবে আমি ধরে ধরে বলবো, জিনিসগুলোকে মাথায় রেখো। আমি একদম বেসিক থেকে শুরু করছি। হুম। তো আচ্ছা, প্রথমে সবাইকে একটা ওপেন কোশ্চেন জিজ্ঞাসা করি, যে জেনারেটরের কথা আমি বলছি, জেনারেটরে কি হয় না, দেখো একটা রোটেশনাল এনার্জি আমরা দিই। রোটেশনাল মানে বেসিক্যালি সেটা মেকানিক্যাল, তাই তো? রোটেশনাল এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি দিই, আমরা পাচ্ছি ইলেকট্রিক এনার্জি। আচ্ছা, এই যে জেনারেটর, তোমরা অলরেডি একটা জেনারেটর করেছো, সেটা হচ্ছে ডিসি জেনারেটর। তো এই যে ডিসি জেনারেটর পড়েছো, সেই প্রশ্নটা হচ্ছে ডিসি জেনারেটর কি কি প্রিন্সিপালে চলে, কেউ একটু বলতে পারবে? এইটা না এইটা? স্যার, ও ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, স্যার রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড। মোটরটা লেফট হ্যান্ড, জেনারেটর রাইট হ্যান্ড, হ্যাঁ সরি সরি। ঠিক আছে? তাহলে জেনারেটরটা যে রাইট হ্যান্ড প্রিন্সিপালে চলে বলছি, তো এটা ডিসি জেনারেটর। এবং চলে বলতে কি, রাইট হ্যান্ড প্রিন্সিপাল মানে কি, যে কোনো মোটর বলো বা জেনারেটর মানে রোটেটিং যে মেশিন, তার মধ্যে তিনটে কম্পোনেন্ট থাকে। যে কোনো মেশিনে আমরা জানি তিনটে কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একটা থাকে রোটেশন, ম্যাগনেটিক ফিল্ড রোটেশন, আর একটা হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি বা কারেন্ট যাই বলো। তার মানে আমরা টপিকটা কিভাবে পড়াচ্ছেন আজকে? পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে তোমাদেরকে জেনারেটর সম্পর্কে একটু জিনিস জানতে হবে। জেনারেটর মানে বেসিক্যালি অল্টারনেটর। ওই অল্টারনেটর অলরেডি তোমাদের মেশিনে রয়েছে, মানে এই সেমিস্টারে মেশিন সাবজেক্টে রয়েছে, কিন্তু কতটা পড়া হয়েছে বা না হয়েছে ওদিকে আমি যাবো না। আমার পড়ানোর জন্য যতটুকু দরকার আমি সেটা পড়িয়ে নেবো, ঠিক আছে? তো সেই জন্য আমি এই দুদিন একটু জেনারেটর সম্পর্কে কথাবার্তা বলবো। যেটা বলছিলাম যে মেশিনের তিনটে পার্ট থাকে, যে কোনো মেশিন, রোটেটিং মেশিনের ম্যাগনেটিক ফিল্ড থাকে, রোটেশন থাকে এবং ইলেকট্রিসিটি বা কারেন্ট থাকে। দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে যে কোনো দুটো দিলে আর একটা পাওয়া যায়। যদি সেটা মোটর হয়, মোটরে আমরা কি কি দিই? ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিই, ইলেকট্রিসিটি দিয়ে দিই, আমরা রোটেশনটা পাই। যদি এটা জেনারেটর হয়, ম্যাগনেটিক ফিল্ডটা আমরা দিয়ে দিই, রোটেশনটা দিয়ে দিই, আমরা ইলেকট্রিসিটিটা পাই। তার মানে বোঝা যাচ্ছে যে দুটো যন্ত্র কিন্তু বেসিক্যালি একই, দুটো যন্ত্রের মধ্যে আলাদা খুব একটা কিছু নেই, একই রকম জিনিস দুটো। তাহলে পার্থক্য কোথায় বা কি হয়, কি পার্থক্য, আর কেনই বা ম্যাগনেটিক ফিল্ড এবং রোটেশন দিলে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেইটাকে ল থেকে আসে। কার ল বলো তো? ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আরেকটা বুঝে গেলে? লেন্স কি বলেছিল? ও একটা কথা বলেছিল, লেন্সের লটাকে যদি বাংলা ভাষায় দেখি, যেটা ও অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল, লেন্সের ল হচ্ছে এটাই বলতে চেয়েছিল, যে যে সৃষ্টি হয় তাকেই বাধা প্রদান করে। এক্স্যাক্টলি। মানে ব্যাপারটা ও বলতে চাইছে এরকম, যে ধরো তোমার কাছে এখানে একটা কয়েল আছে, ঠিক আছে? ধরো এখানে একটা কয়েল আছে। তো এই যে কয়েলটা, এই কয়েলের আউটপুটে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি। না, এখন আমি কি করছি, একটা দেখো সামনাসামনি একটা ম্যাগনেট এনেছি, পার্মানেন্ট ম্যাগনেট। আমি যেটা করছি, এই ম্যাগনেটটা জোর করে এইদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ একটা মোশন তৈরি করছি। যখনই এটার যে মোশন তৈরি হবে,
সেই মোশনটা কি হবে, অর্থাৎ এই ম্যাগনেট মানে কি, ম্যাগনেটের সময় কি আছে, একটা ম্যাগনেট মানে তার মধ্যে অসংখ্য লাইন্স অফ ফোর্স আছে, তাই তো? চৌম্বক বল ফিল্ড লাইন আছে। ফিল্ড লাইন আছে, বা এগুলোকে লাইন্স অফ ফোর্স, মানে ম্যাগনেটিক ফিল্ডের লাইন্স অফ ফোর্স। তো যখনই আমি এই ম্যাগনেটটা এই দিকে নিয়ে যাব, তখন কি হবে, প্রথমে দেখো অল্প পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কাট হয়েছে, যত আমি এটা এদিকে নিয়ে যাব তত বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এই লাইনে কাট হতে শুরু করবে। আর যখনই ম্যাগনেটিক ফিল্ড এই লাইনে কাট হতে শুরু করবে, দেখতে হবে যে সেই ম্যাগনেটিক ফিল্ডটা যেটা কাট হচ্ছে সেটা ফিক্সড নাকি ভ্যারিয়েবল। যদি কখনো কোনো মানে ক্লোজড কন্ডাক্টরে কোনো ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয় এবং সেই ফিল্ডটা বলছে যে স্ট্যাটিক নাকি ভ্যারিয়েবল, ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু, এটা জানো তোমরা, -n d∅dt। যদি এই ফাই মানে ফ্লাক্স, যে পরিমাণ ফ্লাক্সটা এখানে কাট হচ্ছে, ফ্লাক্সটা যদি ফিক্স না হয়, মানে ডেরিভেটিভ করলে সেটা যদি জিরো না হয়ে যায়, দেন ইউ উইল গেট আ ইএমএফ হেয়ার, অর্থাৎ এই দুটো টার্মিনালের অ্যাক্রস একটা ভোল্টেজ তৈরি হবে। যদি এই কয়েলটা এনক্লোজড কয়েল থাকে, বা রেজিস্ট্যান্স হোক বা যার একটা এনক্লোজড কয়েল থাকে, তাহলে কি করবে, এই যে ভোল্টেজটা এখানে তৈরি হলো, তুমি যখন এটাকে একটা পরিবাহী পাথ দিয়ে দিলে, কন্ডাক্টর পাথ দিয়ে দিলে, তখন এর মধ্যে কারেন্ট তৈরি হলো। এবার একটা কয়েলের মধ্যে কারেন্ট তৈরি হওয়া মানে কি, সেখানে কিন্তু একটা ম্যাগনেটিক, এখানে একটা ম্যাগনেট তৈরি হচ্ছে, ভার্চুয়াল একটা ম্যাগনেট তৈরি হয়ে যাচ্ছে। সেই ম্যাগনেটটা এই ম্যাগনেটকে বাধা দেবে, এবং তুমি বাধাটা পাবে, তুমি যদি জোর করে তার সেই বাধাটা কাটিয়ে নিয়ে যেতে চাও, তখন দেখবে সেই বাধাটাকে কাটিয়ে অতিক্রম করে তোমার দেওয়া বাইরে থেকে একটা যে মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ ট্রান্সফর্মড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ব্যাপারটা বোঝা গেছে সবার? ইয়েস লেন্স স্যার। কিন্তু লেন্স কিন্তু এই কথাটাই বলেছিল। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে যদি একটা কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টর এবং এই ম্যাগনেটিক ফিল্ড যদি দুটোর মধ্যে রোটেশন তৈরি করা যায়, তাহলে কিন্তু আমার ইএমএফ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে ভোল্টেজ জেনারেট করা পসিবল, যে প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমাদের জেনারেটর তৈরি। তাহলে সেই জেনারেটরকে কি করে তৈরি করা হয়েছে? তাহলে সেই জেনারেটরকে আমি কি করে তৈরি করতে পারি? চলো দেখা যাক আমি কি করে জেনারেটরকে তৈরি করতে পারি। তখন বলছে একটা কাজ করো, একটা কয়েল নাও তো, একটা এরকম কয়েল নাও, মানে একটা ওয়াইন্ডিং এরকম নিলাম, ঠিক আছে? আর কি করলাম, এই যে ওয়াইন্ডিংটা রয়েছে না, এই ওয়াইন্ডিং এর সোজাসুজি আমি একটা ম্যাগনেটকে প্লেস করলাম, পার্মানেন্ট ম্যাগনেট, হ্যাঁ, এনএস। এই পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্স করলাম, এমন ভাবে ফিক্স করলাম যেন এইটাকে সেন্টার করে ও ঘুরতে পারে, এই ম্যাগনেটটা এইভাবে ঘুরতে পারে সেন্টার করে, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন সেন্টার করে ঘুরবে, মানে যদি যেন এরকম ঘুরতে পারে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তুমি রাখলে, তাহলে কি হবে, এবারে কতগুলো কি কি পজিশন থাকবে একটু দেখা যাক। এইটা মেন ছবি, আমি এই ছবির 3 রকম পজিশন আমি দেখাচ্ছি। ধরে নাও একটা হচ্ছে তোমার এই হচ্ছে কয়েল, আর ম্যাগনেটটা প্লেস হয়েছে এই বরাবর। তার মানে এই যে ম্যাগনেটটা কি বরাবর প্লেস হয়েছে, অর্থাৎ ধরো হরাইজন্টালি প্লেস হয়েছে কখনো কোনো একটা ইনস্ট্যান্টে। যখন এইরকম ইনস্ট্যান্টে প্লেস হয়েছে না, তখন মনে করো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এদিক থেকে বেরিয়ে এদিকে ঢুকছে, তাই তো? তার ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এই কয়েলটাকে কি, এই কয়েলের সময় কি অবস্থায় আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখো, অলমোস্ট প্যারালাল রয়েছে, ওকে তো কাট করতে পারছে না। কয়েলগুলো যদি আগের কেসটা খেয়াল করো, আগের কেসটা কিরকম ছিল, কয়েলটা ছিল এইভাবে, আর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম করে গিয়েছিল, অর্থাৎ এইভাবে কাট করছিল। এখন কি সেটা হচ্ছে? তাহলে এখন সেটা হচ্ছে না, কিছুই তো কাট করতে পারেনি, ও প্যারালালে বেরিয়ে গেছে, ওর ভেতর দিয়ে তো লাইন্স অফ ফোর্স গুলোকে আমি কাট করাতে পারিনি। তাহলে যদি আমি ওর ভেতর দিয়ে লাইন্স অফ ফোর্সে কাট না করাতে পারি, তাহলে কিন্তু কোনো ভোল্টেজ পাবো না, কারণ এই অ্যাঙ্গেলটা জিরো যদি হয়ে যায় আমি কিন্তু কোনো ভোল্টেজ পাবো না। অর্থাৎ এই মোমেন্টে আমি এই কয়েলটার অ্যাক্রসে কত ভোল্টেজ পেলাম, ধরো 0 ভোল্টেজ পেলাম।
এবার ম্যাগনেটটাকে আমি আস্তে আস্তে ঘোরানো শুরু করছি, অর্থাৎ এবার হালকা এদিকে শিফট করবে, ঠিক আছে? অর্থাৎ তোমার কয়েলটা আছে তোমার করে এই বরাবর, আর ম্যাগনেটটা এইরকম বরাবর প্লেস হয়েছে। ম্যাগনেট যদি এই বরাবর প্লেস হয়, তাহলে বলতে পারি ম্যাগনেটের লাইন্স অফ ফোর্স এইভাবে কাট করছে। দেখো আগে একদম প্যারালাল ছিল, যার জন্য কোনো ভোল্টেজ প্রডিউস হয়নি, জিরোতে পড়েছিল। এখন তো যা পজিশন দেখতে পাচ্ছ, মানে এদিকটা মনে করো এন, এদিকটা মনে করো এস, তো এই যে এন সাইডটা আরে কিছুটা তো মানে ওর সাথে একটু কম পয়েন্ট পেয়েছে, একদম প্যারালালে তো নেই। তার মানে কি এর ভেতর দিয়ে কি কয়েলটার ভেতর দিয়ে কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কাট করছে, যখনই সেটা কাট করবে তুমি একটা হালকা একটা ভোল্টেজ দেখে বেড়েছে। যত এইটা এর প্যারালালে আসার চেষ্টা করবে, অর্থাৎ এই জিনিসটা প্রথমে ছিল এই রকম ভাবে, এখন হয়েছে দেখতে পাচ্ছ এইভাবে, এরপরে যখন এটা এইভাবে যাবে না, অর্থাৎ ম্যাগনেটটা মনে করো এই বরাবর যদি দাঁড়ায়, তখন কি হবে, সমস্ত ম্যাগনেটিক ফিল্ড গুলো 100%, 100% নয়, মানে যতটা ম্যাক্সিমাম হয় ততটার ভেতর দিয়ে তো লম্বা লম্বি ভাবে কাট করছে কয়েলটাকে, তার মানে তখন তুমি পাবে সব থেকে বেশি ভোল্টেজ, এবং এই পিকটা ভোল্টেজটা পাবে। তার মানে কি ছিল এইভাবে, তখন পেয়েছো জিরো, আস্তে আস্তে ঘোরা শুরু করে এই বরাবর এলো, ভোল্টেজটা বাড়ছে, বাড়তে বাড়তে যখন একদম 90 ডিগ্রি পজিশনে চলে এলো, ইউ আর গেটিং আ পিক ভোল্টেজ হিয়ার এগেন। এবার এটা ওই দিকে শিফট করবে। দেখো এই অবধি সবার বোঝা গেছে? কারো বুঝতে অসুবিধা নেই? না স্যার। ওকে, এরপর ধরো ওই ম্যাগনেটটা আরো ওই দিকে, এবার ওই দিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ দিস ইজ ইউর কয়েল and magnet has been placed along such this position, magnetic lines of forces এদিকটা n এদিকটা s, magnetic lines of forces are cutted, ধরো এই এই আকারে লাইন কাট হয়েছে, ঠিক আছে? লাইন্স অফ ফোর্স আর কাট ইন দিস ম্যানার। যখনই আবার দেখো এটা আসলে 90 ডিগ্রি ছিল ম্যাক্সিমাম, আবার যে এই জায়গায় গেল তাহলে আবার একটু কমে আসবে, দেখো ওটা আবার কমে আসছে, কমে আস্তে আস্তে যখনই ওটা আবার এই বরাবর দাঁড়াবে আগের মতো, এখন এদিকটা এন এদিকটা এস, তখন আবার সেই চলে এলো জিরো পজিশন। এরপর ম্যাগনেটের পজিশন হচ্ছে এরকম, এন এদিকটা এস। এবার আগের কেসটা তাকাও, আগে এই দিকে ছিল এন এই দিকে ছিল এস, এখন হয়ে গেছে এদিকটা এন এদিকটা এস। তার মানে লাইন্স অফ ফোর্স তো সবসময় এন থেকে বেরিয়ে বেরিয়ে এসের দিকে যাচ্ছে। লাইন্স অফ ফোর্সের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, এইখানে যে ইএমএফ ভোল্টেজটা তৈরি হচ্ছে তার ডিরেকশন কি সেম থাকবে? থাকবে না, ওটাও না যাবে স্যার, নেগেটিভ হবে। ওটা তাহলে নেগেটিভ দিকে আসতে শুরু করবে। আস্তে আস্তে যখন এই ম্যাগনেটটা আবার আগের মতো এই পজিশন, অর্থাৎ পুরো 90 ডিগ্রি রিভার্সে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ এদিকটা এন এদিকটা এস হবে, তখন তুমি যেরকম পিক ভোল্টেজ পেয়েছিলে এখন তুমি পাবে নেগেটিভ পিক ভোল্টেজ। তার মানে এই যে ম্যাগনেটটা যদি কন্টিনিউয়াস এইরকম আকারে রোটেট করতে থাকে, ইউ আর গেটিং এ সাইনোসয়েডাল ওয়েভ হিয়ার, রাইট? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে এই রকম আকারে আমি যখনই এই দুটোকে ফিক্স নিচ্ছি, আর একটা ম্যাগনেট কন্টিনিউয়াসলি একটা পার্মানেন্ট ম্যাগনেট বা ফিক্স ম্যাগনেট ধরো এরকম ঘোরাচ্ছি, বারবার তার ডিরেকশন এই অ্যাঙ্গেলটা কখনো 0 ডিগ্রি, কখনো 0 থেকে বেরিয়ে 90 ডিগ্রিতে আসছে, তখন পিকে যাচ্ছে, 90 থেকে আবার 0-তে আসছে, আবার তখন 0-তে যাচ্ছে, এবার উল্টো দিকে যাচ্ছে। এইরকম কন্টিনিউয়াসলি যদি ঘোরাই তাহলে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখো এই যে ফিল্ডটাকে ঘোরাচ্ছি, এবার এই মানে এইটা হচ্ছে জেনারেটরের মেন প্রিন্সিপাল। দ্বিতীয় হচ্ছে এই যে জিনিসটাকে আমি ঘোরাচ্ছি, খেয়াল করে দেখো, যদি এটাকে আমি আস্তে আস্তে ঘোরাই সাইনোসয়েডালটা কি পাবো? সেরকম আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, তাহলে কিরকম সাইনোসয়েডাল পাবো? এরকম পাবো না? আর যদি এটাকে খুব স্পিডে ঘোরাই কি পাবো? তাই না?
তার মানে কি হচ্ছে, এইটাকে আমি কি স্পিডে ঘোরাচ্ছি, অর্থাৎ এই ম্যাগনেটটাকে আমি কত স্পিডে ঘোরাচ্ছি তার উপর ডিপেন্ড করছে আউটপুট ওয়েভফর্মের কি এটা ফ্রিকোয়েন্সি। তার মানে দেখতে পাচ্ছি যে স্পিডের সাথে ফ্রিকোয়েন্সির আগে লেখা দরকার, অর্থাৎ আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু স্পিড অফ দ্য অল্টারনেটর। সবার কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে? দেখো কেউ কার যদি কোনো জায়গায় আটকে আমাকে বলবেন স্যার আমি বুঝলাম না, আমি খুব একদম ধরে ধরে বলছি প্রথম থেকে। তার মানে হচ্ছে যত স্যার এনটা কি স্যার নাম্বার অফ রোটেশন? হ্যাঁ ইন আরপিএম, স্পিড মানে নাম্বার অফ রোটেশন না, স্পিড আরপিএম পার মিনিটে কতবার ঘোরাচ্ছে। ধরো আরপিএম বা আরপিএস, ক্যাপিটাল এন মানে আরপিএম এ ধরা হয়, ছোট হাতের এন মানে আরপিএস এ ধরা হয়, রোটেশন পার সেকেন্ড বা রোটেশন পার মিনিট। জানবে যে ক্যাপিটাল এন সবসময় রোটেশন পার মিনিটে ধরা হয়, আরপিএম। তার মানে এটাকে আমি ম্যাগনেটটা কত জোরে ঘুরবে ওইটা কিসের উপর নির্ভর করে? সেইটা তুমি জেনারেটরকে জাস্ট যেটা দিয়ে চালাচ্ছ সেইটার উপর ডিপেন্ড করবে। জেনারেটরের সঙ্গে আমরা তুমি চোখের সামনে তো বিয়ে বাড়িতে যে জেনারেটর গুলো চলে সেগুলো দেখেছো? সেগুলো কি মেশিন হ্যাঁ দিয়ে হ্যাঁ চলে, কি দিয়ে চলে ওগুলো? ডিজেল ইঞ্জিন স্যার, আইসি। হ্যাঁ একটা ওটা ডিজেল ইঞ্জিন কানেক্ট করা থাকে, সেই ডিজেল ইঞ্জিনটাকে কত জোরে ঘোরাচ্ছে তার উপর ডিপেন্ড করবে ওটা কেমন হচ্ছে। ঠিক আছে, এই সংক্রান্ত একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে হয় তোমরা আগে জেনেছো, কেউ জানো ফর্মুলাটা? কিসের আওয়াজ হচ্ছে, জানো ফর্মুলাটা কেউ? স্যার স্পিড ইজ ইকুয়াল টু 120 120 বাই পি, এক্স্যাক্টলি। তার মানে এফ ইকুয়াল টু তোমরা এটাও বলতে পারো যে টিএন বাই 120। এবার এইখানে প্রশ্ন হলো, হ্যাঁ সব বলছি। এফটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি। এবার দেখো এই যে টি আর 120 এই যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো এফ প্রপোর্শনাল টু এন, প্রথমে যে কথাটা বললাম সেটাই। দিস ইজ দ্য ফর্মুলা। টিটা কি জিনিস? টিটা হচ্ছে নাম্বার অফ পোল। এখানে কটা পোল আছে? একটা, দুটো পোল আছে। দুটো পোল। ওটা দুটো পোল। যদি দুটো চুম্বক থাকে এরকম করে, ধরো এই বরাবর একটা এন এস আর এই বরাবর একটা এন এস, এরকম যদি থাকে তাহলে চারটে পোল আছে। এই পিটা হচ্ছে, এইটা হচ্ছে নাম্বার অফ পোল, কতগুলো পোল আছে। জাস্ট তুমি হিসাব করে দেখো, একদম গতে বাঁধা হিসেবে ফেললে এটা বেরিয়ে চলে আসবে। তুমি এটা মিনিটে কতবার ঘোরাচ্ছ এবং এই পি এর ভ্যালু কত, দুটো পোল নাকি তিনটে পোল, কিসের ওপর। তো কারো যদি মনে প্রশ্ন জাগে স্যার দুটো পোল বাড়লে কেন তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ছে, অর্থাৎ অর্থাৎ এখান থেকে তুমি এটা বুঝতে পারছো যে এফ প্রপোর্শনাল টু যেরকম এন হলো সেরকম এফ প্রপোর্শনাল টু পিও স্যার বটে। ফ্লাক্স কাটটা বেশি হবে স্যার? না একদম নয়, ওইভাবে ভেবো না। তুমি ভাবো, ওইভাবে ভাবার কোনো প্রয়োজন নেই, এটাকে এইভাবে ভাবো, অত জটিল করে ভেবো না, এরকম আকার ভাবো। ধর এটা একটা এন, এটা একটা এস। আগে যখন এক একটা চুম্বক কখন এই মাথাটা এখানে আসবে তখন একটা পিক তৈরি হতো, এখন দুটো করে ডবল চুম্বকের সংখ্যাও তো ডবল হয়ে গেল, দুটো করে মানে পোলের সংখ্যা ডবল হয়ে গেল। প্রত্যেকটা পোলই যখন এর সোজাসুজি আসবে তখন তার একটা করে পিক তৈরি হবে। তার মানে তুমি যদি এই এই অ্যারো ক্রসিং এর এটা না রাখো তাহলে হয়তো আগের ওয়েভফর্মটা হয়তো এরকম হতো। ধরো স্যার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ও তার মানেই তাই actually। এই দেখো, ধরো এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এই তো। তো এখন যেখানে দুটো হয়েছে আগে দেখো সেখানে একটা হতো, এই তো কনসেপ্ট। নাকি ভুল করলাম? স্যার এই স্লো যে এটা রোটেট দেখছো, হলে এটা কার্ভটা ছোট হতে পারে কিন্তু স্যার ডবল হবে তো, দুবার পিক পাবো তো। মানে কার্ভটা ছোট হতে পারে কিন্তু পিকটা দুবার পাবো। হ্যাঁ বলো কি বলছো? বলি স্যার আর যদি দুটো হয় ডবল মানে হয় সেক্ষেত্রে বল হয়, স্যার ডাবল বল হয়, কার্ভ হ্যাঁ। ছোট, যদি স্লো ঘুরায় তাহলে স্যার কার্ভ ছোট হতে পারে কিন্তু স্যার পিক তো ডবল পাবো, দুবার পাবো। ওটাই তো, তাই তো, তার মানে তো তাই। এবার মানে তার মানে তুমি কি বলবে, এটা ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয় এটা ফ্রিকোয়েন্সি কত বলবে? তার অর্ধেক 25 হার্টজ বলবে না, অর্ধেক তো হচ্ছে। স্যার ওটা 25 হার্জ হবে। মানে আমার বক্তব্য হচ্ছে পোলের সংখ্যা তুমি যদি দ্বিগুণ করে দাও তাহলে ফ্রিকোয়েন্সি দেখো দ্বিগুণ হয়ে গেল, এই তো। কারণ এখানে দেখো এই কখন এই একটা পোল আসবে এই একটা পোল আসবে দুটো পিকের উপর ডিপেন্ড করেছিল, আর এখন
সেখানে ডবল ডবল চলে এলো, সেই জন্য একটার মধ্যে এখন দুটো পোল ঢুকে গেল। এই তো কনসেপ্ট। সবার বোঝা গেছে ব্যাপারটা? তার মানে হচ্ছে তোমরা এখন কি কনসেপ্ট পেলে? এটা কনসেপ্ট পেলে যে যদি আমাকে একটা এসি ওয়েভফর্ম জেনারেট করতে হয়, আই নিড থ্রি থিংস। নাম্বার ওয়ান, এ পার্মানেন্ট ম্যাগনেট হুইচ আর হ্যাভিং মানে 2, 4 অর্থাৎ ইভেন নাম্বার অফ পোলস, এটা একটা জিনিস। দ্বিতীয় কথা, ইউ নিড আ কন্ডাক্টর, মানে একটা তোমার ওয়াইন্ডিং কন্ডাক্টর যাকে তোমার ফ্লাক্সটা কাট করবে। এন্ড থার্ড, তোমাকে আউটপুট ওয়েভফর্মটা চেক করতে হবে, সেখানে একটা ভোল্ট মিটার লাগাও বা একটা অসিলোস্কোপ লাগাও, তবে তুমি এটা গ্রাফটা পাবে দেখতে বা একটা ওয়েভফর্ম দেখতে পাবে। সরি, থার্ড জিনিসটা হচ্ছে তোমার দরকার রোটেশন, কারণ দেখো জিনিসটা থামিয়ে যদি রেখে দাও তাহলে তো কোনো কিছুই হবে না, কোনো ভোল্টেজ পাবে না, যেখানে ব্যাস ওখানে আটকে গেল। আটকেও গেল বড় কথা নয়, মানে ধরো এই যে পিক ভোল্টেজে এলো, এবার বক্তব্য যে আমি যদি এই কারণে থামিয়ে রেখে দিই তাহলে কি এটা পিকেই দাঁড়িয়ে থাকবে? প্রথম এটা হচ্ছে প্রশ্ন। মানে আমি ধরো এইটা আমি ঘোরাচ্ছি, যখন প্রত্যেকটা পোল এর সোজাসুজি আসছে তখন একটা করে পিক জেনারেট হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি দাঁড় করিয়ে রেখে দিই তাহলে কি পিকটা থাকবে? স্যার না স্যার, না থামিয়ে স্যার। না দিলে স্যার, স্যার ওটা থাকবে আবার না। জিরোতে এসে কাজ নেমে করবে না। যাবে। থাকবে না, তার কারণটা হচ্ছে রোটেশন ইজ নেসেসারি, রোটেশনটা কনস্ট্যান্ট মানে তোমাকে রাখতেই হবে। কারণ একবার তুমি ঠিক দাঁড় করে দিচ্ছ মানে ওই যে ডিভাইডিটি চেঞ্জিং 5, ফ্লাক্সটাই জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ চেঞ্জ ইন ফ্লাক্স মানে 5 দাঁড় করিয়ে দেওয়া মানে 5টা মানে হয়ে গেল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফ্লাক্সে কোনো রকম কোনো ফ্রিকোয়েন্সি পাওয়া ভোল্টেজ যাবে না, তৈরি হবে না। ফ্লাক্স চেঞ্জ করতে হবে, টাইম ভেরিয়েন্টে এক্স্যাক্টলি, ফ্লাক্সটা চেঞ্জ করতে হবে। সেই জন্যই রোটেশনটা দরকার। কাজে মেশিনটাকে থামিয়ে রাখলে ভেবো না যে আমি ভোল্টেজ পাবো। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা পুরো একদম ক্লিয়ার ধারণা হয়ে গেছে, এই ফর্মুলা একদম দেখা হয়ে গেছে, 120 f/p n equal by f equal to pn by 120, এই ফর্মুলাটা একদম মাথায় রেখে দাও। ব্যাস, এই একটা জিনিস একটু মাথায় হালকা করে রাখো। এরপরে আমি নেক্সট জিনিসটা আসছি। এইখানটুকু বুঝতে কারো কোনো সমস্যা যদি থাকে বা বলো, তাহলে আমি এটা মুছবো। ঠিক আছে, মুছছি। কারো একটা মাইক আনমিউট রয়েছে, মাইকটাকে মিউট করো। এরপর যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, এবার আমরা একটা করছি, দেখলাম যে একটা কয়েল যদি দিই যে পরিমাণ তোমার পাওয়ার তৈরি হচ্ছে, একটা কয়েল দেওয়ার কি দরকার? বিজ্ঞানীরা অনেক রিসার্চ করলো, বললো একটা কয়েলের জায়গায় যদি একাধিক কয়েল দেওয়া যায় তাহলে কিরকম হয়। তো দীর্ঘদিন ধরে এটা দিয়ে রিসার্চ চলেছে। ওরা দেখেছে একটা কয়েল দিয়ে যতটা পয়সা খরচা করে যে পরিমাণ পাওয়ার পাওয়া যায় তার থেকে যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু একটু ইকোনমিক্যালি ভায়াবল হয়, মানে মানে অল্প খরচা করে অনেকটা বেশি পাওয়ার পাওয়া যায়। মানে একের পর 2 করেছে, দুটো কয়েল দিয়ে দেখেছে ওরা, 3টে কয়েল দিয়ে দেখেছে, 4টে কয়েল, এরকম করতে করতে ওরা অনেক রিসার্চ করে দেখেছে যে যদি 3টি কয়েল দেওয়া যায়, 3টে যদি কয়েল থাকে মানে 3টে যদি কন্ডাক্টর থাকে তাহলে কিন্তু অনেক বেটার জিনিস পাওয়া যাবে। এবং 3টে কন্ডাক্টর কি হয়েছে দেখেছে ওরা, 360 ডিগ্রি দিয়ে ভাগ করেছে। 360 ডিগ্রি তো টোটাল রোটেশন ডিভাইডেড বাই 3টে যদি কয়েল থাকে ইকুয়াল টু 120। তখন ওরা বললো যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল অ্যাপার্টে 3টে কয়েলকে প্লেস করা হোক ডিস্ট্রিবিউটেড ভাবে। হ্যাঁ, এটা একটা কয়েল, এটা একটা কয়েল এবং এটা একটা কয়েল। ঠিক আছে, একটি ম্যাগনেটকে ঘোরানো হচ্ছে এইরকম পজিশনে। আমি প্রথমে 2 পোল নিলাম, ঠিক আছে, 2 পোল দিয়ে নিচ্ছি। ধরো আমি এখন অতগুলো পোল নেব না। তো এই যে 2 পোল একটা পার্মানেন্ট ম্যাগনেট নিলাম, যেটাকে এটাকে রোটেট করে সেন্টার করে রোটেট করবে, যেদিকে হোক এদিকে হোক ওদিকে হোক রোটেট করবে। আর কি করা হয়েছে না, ইলেকট্রিক্যাল কানেকশন নেওয়া হয়েছে, অর্থাৎ এই একটা পয়েন্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু হুম, উইথ রেসপেক্ট এই যে সেন্টার, 3টে কয়েলকে দেখো একটা জায়গায় সেন্টার করা হয়েছে, সেই সেন্টার পয়েন্ট থেকে নেওয়া হয়েছে। এই বরাবর একটা কয়েলকে নিয়ে যাওয়া হয়েছে আর এই বরাবর একটা কয়েলকে নিয়ে যাওয়া হয়েছে।
তোমরা বুঝে গেছো আমি কি এঁকেছি? এটা থ্রি ফেজ একটা কয়েল এঁকেছি। স্টার কানেক্টেড হ্যাঁ, না স্যার। ডেল্টা? স্টার না ডেল্টা কানেক্টেড? Star connection. স্টার কানেক্টেড। ওয়াইয়ের মতো রয়েছে, Star স্টারের একটা connected. হ্যাঁ কমন পয়েন্ট রয়েছে, স্টার কানেক্টেড। আমি তিনটে কালার অনুযায়ী, তিনটে পারে কালার অনুযায়ী নাম দেওয়া হচ্ছে, আর, ওয়াই এবং বি, ঠিক আছে? এবং এটাকে আমরা বলছি নিউট্রাল পয়েন্ট। তিনটে কমন পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। এবং এই অবস্থায় ম্যাগনেটকে আমরা এবার ঘোরাবো, না এটাকে রোটেট করাবো। যদি রোটেট করাতে যাই দেখবো কি কি ঘটনা হচ্ছে বা না হচ্ছে একটু দেখবো। তো দেখো আমি ইন্ডিভিজুয়াল ভাবছি, আমি ধরো এই কয়েল দুটোর কথা ভুলে গেলাম। প্রথমে এই ম্যাগনেটটাকে যখন এই পজিশন রেখেছি, তখন এই উইথ রেসপেক্ট টু নিউট্রাল, অর্থাৎ এই রেড কয়েলটার অ্যাক্রসে কিরকম ভোল্টেজ জেনারেট হবে। যদি আমরা আমরা এইটাকে তো মুছছি, হ্যাঁ নিউট্রালটাকে এইখানটা করছি। আমি যদি বলি উইথ রেসপেক্ট টু নিউট্রাল, অর্থাৎ এই যে কয়েলটা, রেড কয়েলটার অ্যাক্রসে কিরকম ভোল্টেজ জেনারেট হবে। না ধরো সেটা হচ্ছে, এই যদি আমার গ্রাফ হয়, আমি ধরে নিচ্ছি রেডটা এরকম থাকা মানে কি, রেড কয়েলটা জিরোতে পড়ে আছে। সেই অবস্থায় ধরো রোটেশন চলছে, এমনটা না যে থেমে আছে, রোটেশন চলছে। এবার আমি অ্যানালাইজ করতে শুরু করছি, আর রোটেশন চলছে মানে কোনো না কোনো ফেজে কিছু না কিছু ভোল্টেজ আছে। কারণ দেখো এই অ্যাঙ্গেলটার সাথে একটা মানে এর সাথে এটা বুঝতেই পারছো প্যারালাল করে রয়েছে, ওই জন্য এর ভোল্টেজটা রেড ভোল্টেজটা জিরো। কিন্তু এর সঙ্গে তো একটা অ্যাঙ্গেল আছে, আবার এর সঙ্গে তো একটা অ্যাঙ্গেল আছে, তার মানে নিশ্চয়ই ওই ফেজে কিছু না কিছু ভোল্টেজ থাকবে। তো আমি ধরে নিচ্ছি, দেখো এনটা এই কয়েলের উল্টো দিকে, এই ব্লু কয়েলটার এনটা উল্টো দিকে, যদি ধরে নিই সেই ভোল্টেজটা এইরকম পজিশনে আছে, গ্রিনটা দেখো তাহলে এরকম পজিশনে থাকবে, কারণ এর কাছে এন আছে, মানে এন এর যেদিকে এস এর উল্টো দিকে এন, তাহলে এর যে ভোল্টেজ পাবে এটা নেগেটিভ ভোল্টেজ পাবে। অর্থাৎ একজন যদি ভোল্টেজ এইরকম জায়গায় পায়, আরেকজন পাচ্ছে ভোল্টেজ এইখানে। কিছুক্ষণ বাদ এইটা যখন ঘুরে সোজাসুজি দাঁড়ালো, অর্থাৎ এই বরাবর দাঁড়ালো, এই ম্যাগনেটটা এখন এই বরাবর দাঁড়ালো, ঠিক আছে, এই বরাবর, তখন দেখতে পাচ্ছি তখন কার সোজাসুজি দাঁড়িয়েছে, গ্রিনটা, মানে গ্রিনের তখন পিক, ধরো গ্রিনের তখন পিক এরকম জায়গাটা। ঠিক এই জায়গাটার কথা বলছি, গ্রিনের তখন পিকে দাঁড়িয়ে গেছে, এই বরাবর দাঁড়িয়েছে বলে। এবং যখন এই বরাবর দাঁড়িয়েছে তখন এর কি অবস্থা, এই বরাবর দাঁড়ানো মানে দেখো এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করা, মানে ও তখন পড়ে গেছে জিরোতে। অর্থাৎ এই পজিশনটা যদি ধরি আমি, ও তখন পড়ে গেছে এই জায়গাটায়, ব্লুটা এখন পড়ে গেছে এই জায়গাটায়। দিস ইজ দ্য গ্রাফ ওয়েভ ফর্ম অফ ব্লু। ব্লু জায়গায় পড়বে না তো। ব্লুটা একটু ভুল হয়েছে, দাঁড়াও। একটা অ্যানিমেশন ছিল, অ্যানিমেশনটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো, দাঁড়াও দেখি যদি পারি অ্যানিমেশন দেখাতে, স্ক্রিন শেয়ার করে। এরকম একটা হবে ওয়েভ ফর্মটা। মানে বক্তব্যটা হচ্ছে, ছবিটা হচ্ছে এরকম, যার যখন সোজাসুজি আসবে তার তখন পিক, যখন এর সোজাসুজি আসবে তখন ওর পিক, যখন এর সোজাসুজি আসবে তখন তার পিক। তার মানে কি এই একটাই ম্যাগনেট যদি ঘুরে চলে, তা 3 রকম কয়েলের অ্যাক্রস আমি 3 রকম এইভাবে ভোল্টেজ পাচ্ছি। এবং দেখবো যে যেহেতু কয়েলগুলো 120 ডিগ্রি, এই কয়েলটা থেকে এই কয়েলের ডিস্টেন্স কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, সেরকম দেখবো যে এই পিকটা থেকে আর এই পিকটার মধ্যে দেখবো ডিস্টেন্স হবে 120 ডিগ্রি হয়ে আছে, হবেই। তার মানে আমার যদি এই জিনিসটা ঘুরে, আমি উইথ রেসপেক্ট টু নিউট্রাল, আমি প্রত্যেকটা ফেজে এইরকম একটা থ্রি ফেজ ওয়েভ ফর্ম পাবো। থ্রি ফেজ ওয়েভ ফর্মে তোমরা আগেও ছবি দেখেছো, এবং থ্রি ফেজ জেনারেটরের দরকার হলে আমি একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি যদি পাই, সবার একটু বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করো।
আমি একটা ট্যাব শেয়ার করছি, একটু দেখো। আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো যে না একটা স্যার। কয়েল পাওনি এখনো দেখতে। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। আরে আমার দাঁড়া, আমি ক্যামেরাটা অফ করে দিই। স্যার পাচ্ছি স্যার। এবার দেখো এখানে করা হয়েছে কি, যে রেড কালারে আমি একটাই কয়েল দেখালাম, কয়েলটাকে দেখো দুটো পার্টে ভাগ করেছে। ওপর দিকে একটা পোল থ্রু তার গায়ে কয়েল জড়ানো, নিচের দিকে তার গায়ে কয়েল জড়ানো। অর্থাৎ যার যখন সোজাসুজি আসছে তার তখন পিকে যাচ্ছে দেখো। তো এইভাবে জিনিসটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। যদি কন্টিনিউয়াস এইরকম ঘুরতে থাকে তাহলে তুমি কন্টিনিউয়াস একটা 3 ফেজ আউটপুট পাবে। এটাই তোমাদের দেখানো ছিল, আর বিশেষ কিছু না। বেশ, আমার ভিডিওতে সবাই ফিরে এসো। তো এইটা হচ্ছে, এবার প্রথমে একটা প্রশ্ন হতে পারে যে স্যার এই 3টে কয়েল কেন করা হলো। আমি উত্তরটা অলরেডি আগে দিয়েছি। সেটা হচ্ছে সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরে রিসার্চ করে দেখেছেন, যদি দুটো কয়েল দেওয়া হতো, ধরো এই একটা কয়েল আর এই একটা কয়েল, যদি দুটো কয়েল 90 ডিগ্রি অ্যাপারটা দেওয়া হতো, যে পরিমাণ খরচা করে যে পরিমাণ ইলেকট্রিসিটি পাওয়া যেত, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ওনারা বিভিন্ন রকম নাম্বার অফ কয়েলস বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে রেখে ওনারা ট্রাই করে দেখেছেন এবং দেখেছেন 3টে কয়েল থাকলে সব থেকে কম খরচা হয়। এদিকেও খরচা বেড়ে যায়, এদিকেও খরচা বেড়ে যায়, অপটিমাম জায়গা 3টেতে পাওয়া যায়। ওই জন্য সারা পৃথিবীতে আমাদের পাওয়ার সিস্টেমটা 3 ফেজ, 4 ফেজ বা 5 ফেজ কখনোই হয়নি। 3 ফেজটা ওই জন্যই লোক অ্যাকসেপ্ট করেছে, এটা সব থেকে বেশি ইকোনমিক্যাল। পাওয়ার জেনারেট করা, পাওয়ার ট্রান্সমিট করা, পাওয়ার ডিস্ট্রিবিউশন করা এবং পাওয়ারটাকে আবার ইউটিলাইজ করা, এই সবকিছু 3 ফেজটা হচ্ছে সব থেকে বেশি ইকোনমিক্যাল। ওই জন্য 3 ফেজেই টোটাল সিস্টেমটা আমাদের ডিজাইন করা। যাবতীয় যত পাওয়ার প্ল্যান্ট তোমরা পড়বে এখানে, মোস্ট অফ দ্য মানে 99.9% পাওয়ার প্ল্যান্ট কিন্তু সব পাবে দেখবে 3 ফেজ। অর্থাৎ ওখানে যে জেনারেটরটা রয়েছে সেই জেনারেটরগুলো কিন্তু সব 3 ফেজ জেনারেটর। 3 ফেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আশা করি নেই? না স্যার। ওকে, তাহলে আমরা এবার 3 ফেজ জানলাম, সিঙ্গেল ফেজ 3 ফেজ দুটো জিনিস রেখেছি এবং আমরা এটুকু জেনে গেছি যে এই ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি কত হবে। দেখো যা এই অ্যাঙ্গেল গুলো তো আর নড়েনি, এইগুলো ফিক্সড অ্যাঙ্গেল। তার মানে একটা ওয়েভ ফর্মের যা ফ্রিকোয়েন্সি, বাকি দুটো ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি সেম, দ্যাট ইজ 120 f বাই টি, সরি pn বাই 120। 3টে ফেজের জন্যই তাই, একই ফ্রিকোয়েন্সি পাবে তুমি। কিন্তু বলার বক্তব্যটা সেরকম নয়, ফ্রিকোয়েন্সি গেল, হোয়াট অ্যাবাউট ইটস অ্যাম্পলিটিউড, অর্থাৎ এই যে ভোল্টেজটা, এই পিকটা কত, এই পিকটা কত, এই পিকটা কত বা এই পিকটা কত, এই পিকটা কিসের উপর ডিপেন্ড করবে? তোমাদের ইন জেনারেল কি মনে হয় যে এই পিকটা কিসের উপর ডিপেন্ড করবে? কেউ একটু বলো, ভুল হোক তাও বলো। ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, সেইটা হচ্ছে এরকম যে আমরা দেখেছি, দেখো এইখানে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে তার ফর্মুলা হচ্ছে E ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি। এইটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ প্রত্যেকটা ফেজ কত পরিমাণ ভোল্টেজ তৈরি করছে, দ্যাট ইজ মাইনাস এন ডিফাই ডিটি। এবার এন হচ্ছে পাক সংখ্যা, অর্থাৎ এই কয়েলে আমি যত বেশি টার্নস, নাম্বার অফ টার্নস বাড়াবো তত বেশি ভোল্টেজ বাড়বো। কিন্তু এটা তো আমার একটা লিমিটেশনের পর তো আমি আর ভোল্ট বাড়াতে পারি না, একটা জায়গায় গিয়ে এটা ফিক্স করতে হবে। কারণ দেখতে হবে যে এই ম্যাগনেটের লাইন্স অফ ফ্লাক্স গুলো যেন এর ভেতরে প্রপার হইতে কাজ করতে পারে। এইটুকু ছোট ম্যাগনেট দিলাম আর এত লম্বা কয়েলের ওয়াইন্ডিং করলাম, কাজ করবে না। তাহলে এই নাম্বার অফ টার্ন, এটাও একটা জায়গায় গিয়ে লিমিটেশন হয়ে যাবে। নেক্সট তোমার যেটা লাগবে এই ফ্লাক্স, ভ্যারিয়েবল ফ্লাক্সের অ্যামাউন্টটা কিরকম, কত পরিমাণ লাইন্স অফ ফোর্স এই লাইনগুলোকে কাট করছে, সেইটা কিসের উপর ডিপেন্ডেন্ট? ম্যাগনেটটা যত বেশি শক্তিশালী, এই ম্যাগনেট যত শক্তিশালী, যত পাওয়ারফুল হবে, অর্থাৎ তার লাইন্স অফ ফোর্স যত বেশি হবে, তত দেখো এই ফাই এর অ্যামাউন্টটা বাড়বে, তত বেশি তুমি ভোল্টেজ এখানে পাবে। অর্থাৎ এই যে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাচ্ছি, সিঙ্গেল ফেজ হোক কি 3 ফেজ হোক, তার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি বলো বা টাইম পিরিয়ড বলো,
সেইটা ডিপেন্ড করছে রোটেশনের ওপর, প্রপোর্শনাল টু এন রোটেশনের ওপর। এবং এই যে ওয়েভ ফর্মটা, তার যে ম্যাগনিটিউড, ধরো আমি ভিএম বললাম, ঠিক ম্যাগনিটিউডই ধরো ভিএম, সেই ভিএমটা কিন্তু ডিপেন্ড করছে এইখানটা ফিল্ড, অর্থাৎ এই ম্যাগনেটটা যেটা রয়েছে, এই ম্যাগনেটের ফিল্ডটা কত বেশি শক্তিশালী তার উপর। এই ম্যাগনেটের যে ফিল্ডটা, সেটা যতটা শক্তিশালী হবে তত বেশি তুমি ভোল্টেজ এখানে পাবে। সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার এরপর হচ্ছে, ছোটবেলায় কি পড়েছো যে যদি কোনো ভারী জিনিসকে নড়াচড়া করতে হয় বা কি করতে হয়, দু রকম চুম্বকের কথা পড়েছো। একটা স্থির তাই তো, একটা স্থির চুম্বক, একটা তড়িৎ চুম্বক। মানে একটা হচ্ছে মানে তোমার স্ট্যাটিক ম্যাগনেট, আর একটা বোধহয় মানে ফিক্সড ম্যাগনেট, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট, সরি ঠিক বলছি, পার্মানেন্ট ম্যাগনেট। একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট। কোনটার শক্তি বেশি স্যার ইলেকট্রোম্যাগনেটের। সবসময়? ইলেকট্রোম্যাগনেট। কারণ ইলেকট্রোম্যাগনেটটা হচ্ছে তোমার হাতে আছে। স্যার ইলেকট্রোম্যাগনেটে কমানো বাড়ানো যেতে পারে, হ্যাঁ। কমানো বাড়ানো তো যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে তুমি একটা ফিক্সড ম্যাগনেটে একটা ধরো একটা বার ম্যাগনেট নিয়েছো, তার ম্যাগনেটের যে ফিল্ড ইন্টেন্সিটি বিএম, সেইটা একটা ভ্যালুকে তুমি ক্রস করতে পারো না। কিন্তু ওর গায়ে কত, যদি ধরো ইলেকট্রোম্যাগনেট হয়, অর্থাৎ ওই এটা কি, এটা একটা কাঁচা লোহার বার, তাই তো, সফট আয়রনের একটা তার গায়ে তুমি কয়েল জড়িয়েছো, কত হিউজ নাম্বার অফ টার্নসের কয়েল জড়িয়েছো, কত তার ভেতর দিয়ে কারেন্ট পাঠাচ্ছে, যত বেশি কারেন্ট পাঠাবে, যত বেশি টার্নস চলাবে, এই ফিল্ডের ডিএমটা দেখো তত বেশি বাড়বে। তার মানে, এবং শুধু তাই নয়, দরকার মতো আমি কমা বাড়াও করতে পারবো। তার মানে হচ্ছে কি, এই ম্যাগনেটটাকে ফিক্সড ম্যাগনেট না দিয়ে যদি এটাকে একটা এই মানে পার্মানেন্ট ম্যাগনেট না করে যদি এটাকে একটা ইলেকট্রোম্যাগনেট করা যায়, অর্থাৎ এর গায়ে কয়েল জড়িয়ে তার মধ্যে ডিসি সাপ্লাই দেওয়া যায়। এসি সাপ্লাই দিলে কি হবে, এন আর এস অল্টার করতে থাকবে, তাহলে আমি এনএস দেবো না, আমি একটা ডিসি সাপ্লাই দেবো +-6 দেবো, যাতে করে ওই কয়েলের একদিকটা এন আর একদিকটা এক্সটা তোমার ফিক্স থাকে। দরকার হলে এনাফ নাম্বার অফ টার্নস আমি করব, যতটা ম্যাক্সিমাম কারেন্ট পাঠানো পসিবল ওর মধ্যেই পাঠাবো, যাতে করে যতটা পারি এটাকে না শক্তিশালী করা যায়। কারণ এটাকে যত বেশি শক্তিশালী করতে পারবো, এই আউটপুট ওয়েভফর্ম, এই ভোল্টেজটাকে তত বেশি বাড়াতে পারবো। তার মানে আমি এটুকু এখন বুঝে গেলাম যে বেসিক্যালি এই আউটপুট ভোল্টেজটা ভিএমটা ডিপেন্ড করছে এটা যদি ফিল্ড কয়েল হয়, এটাকে আমি বলছি ফিল্ড কয়েল, হ্যাঁ, এফআইএলডি ফিল্ড। তার মানে এর ভেতর দিয়ে যে কারেন্ট পাঠাচ্ছি আইএফ, সেই আইএফ এর সাথে এখন একটা প্রপোর্শনাল হয়ে গেল। অর্থাৎ যত বেশি ডিসি কারেন্ট আমি এর ভেতরে পাঠাবো, আমার আউটপুট ভোল্টেজটা তত বাড়বে। আমার যদি মনে হয় যে আউটপুট ভোল্টেজ অনেক বেড়ে যাচ্ছে, কমাতে হবে, আমি এই কারেন্টটাকে ইজিলি কন্ট্রোল করবো, যে কন্ট্রোলটা তোমরা একটু আগে বললে, ইচ্ছে মতো কমাতে বা বাড়াতে পারবো। তার মানে জেনারেটরের আউটপুট ভোল্টেজ যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমি ফিল্ড কারেন্টটাকে কমা বা কন্ট্রোল করবো। এইটা স্পিড মানে ফ্রিকোয়েন্সি যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমি স্পিডটা কন্ট্রোল করবো। দুটোই লাগবে এই ভোল্টেজ, অর্থাৎ এখন আমাকে ডিসি সাপ্লাইও বাড়াতে দিতে হবে, দেন রোটেশন লাগবে। এবং প্রশ্ন হতে পারে, স্যার আমরা একটা ইলেকট্রিসিটি দিয়ে আবার একটা ইলেকট্রিসিটি জেনারেট করবো, এটাই তো মনে প্রশ্ন আসবে যে স্যার ইলেকট্রিসিটি দিয়ে আবার ইলেকট্রিসিটি জেনারেট করছি। হ্যাঁ, যদি এখানে তুমি খরচা করো 10 কিলোওয়াট পাওয়ার খরচা করো ম্যাগনেটাইজ করতে, 10 কিলোওয়াট খরচা করো ম্যাগনেটাইজ করতে, তুমি এখান থেকে পাওয়ার পাবে 60 কিলোওয়াট, ধরে না, আমি একটা এক্সাম্পল নিলাম, ভ্যারি করবে। তার মানে কি 10 কিলোওয়াট পাওয়ার তুমি দিচ্ছ ডিসি, 560 কিলোওয়াট, বাকি 50 কিলোওয়াট শক্তি মানে ক্ষমতাটা কোত্থেকে এলো, ওই রোটেশন এনার্জিটা কনভার্ট হয়েছে। বোঝা গেছে? দুটো এনার্জি কনভার্ট হয়ে কিন্তু আলটিমেটলি ওখানে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আমরা একটা ডিসি দেবো, একটা জেনারেটরকে চালাতে গেলে আমরা একটা ডিসি দেবো, এবং সেই ডিসিটা থেকে আমরা খুব এফেক্টিভ হয়েছে ডিসি ভোল্টেজটা কন্ট্রোল করবো, এবং ওখান থেকে আমি আউটপুট পাবো। এইটা হচ্ছে রুল জেনারেটর চালাতে গেলে। তার মানে এটা বক্তব্য, প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্টে ওখান থেকে যে আউটপুট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে, ওইটা কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আছে। সেই পাওয়ার প্ল্যান্টের ভেতর যে জেনারেটর আছে, সেই জেনারেটরের ফিল্ড কয়েলে একটি ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছে। কোত্থেকে দেওয়া হচ্ছে? থাইরিস্টার বলে একটি ডিভাইস থেকে দেওয়া হচ্ছে। এই থাইরিস্টার জিনিসটা তোমরা এখন নয়, ওটা 5th সেমিস্টারে পাওয়ার ইলেকট্রনিক্সে পড়বে, হোয়াট ইজ থাইরিস্টার। ডায়োড পড়েছো? ডায়োডের কাজ কি?
এসি কে ডিসি করে, থাইরিস্টারও কিন্তু এসি কে ডিসি করে, কিন্তু ডায়োডে কন্ট্রোল করা যায় না, থাইরিস্টারে কন্ট্রোল করা যায়। এই যে বললাম না, এই যে ভোল্টেজটা তুমি ডিসি কারেন্টটা পাঠাচ্ছ, কতটা পরিমাণ ডিসি পাওয়ার হতে দেবে, ডায়োড ওটা ফিক্স করা যায় না, ডায়োডে যা এসি আসবে সেটাই ডায়োডে রেকটিফাই করে সেটাই বার করে দেবে, তুমি মাঝখানে ওটাকে কমা বাড়া করতে পারো না। কিন্তু থাইরিস্টার একটা এমন যন্ত্র, মানে এমন একটা ডিভাইস যার ভেতর দিয়ে এসি পাঠালে ডিসি তো হবেই, কেবলমাত্র, এবং তুমি ডিসিটাকে ম্যাগনিটিউডটা চেঞ্জ করতে পারবে। তো যেটা করা হয় আমি স্কিমটা দেখাই, এটা মুছি পুরো, আমি স্কিমটা দেখাচ্ছি কি, ব্লক ডায়াগ্রাম আকারে দেখাচ্ছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এইটা তোমার জেনারেটর, জেনারেটরকে কে ঘোরাচ্ছে, কি কাপল করাতে ওর সাথে, না টারবাইন। টারবাইন। টারবাইনে তুমি কি দিয়েছো, স্টিম, এটাকে আমি আর ইয়ে করে দেখাচ্ছি না, টারবাইনে স্টিম দিয়েছো, টারবাইন ঘুরছে, টারবাইন জেনারেটরকে ঘোরাচ্ছে। এই জেনারেটরের মধ্যে আর কি লাগছে, একটা ফিল্ড কয়েল আছে, অর্থাৎ এখানে তোমাকে একটা ডিসি দিতে হচ্ছে এই জায়গাটাতে। সেই জেনারেটর তৈরি করছে 3 ফেজ পাওয়ার। তৈরি করে কোথায় দিচ্ছে, ধরো একটা স্টেপ আপ ট্রান্সফরমার, এবার এটাকে আমি পাওয়ারটাকে ইউটিলাইজ করে মানে গ্রিডে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে, পাওয়ারটাকে ইউটিলাইজ করে নিলাম। আর কি আছে, যে জিনিসটা আমি এখন এখানে আঁকিনি, সেটা হচ্ছে দেখো এইটা, কেউ যদি না দেখতে পাও একটু দরকার হলে জুম করে নাও ওই জায়গাটা। কি মনে হচ্ছে গো, এটা কি এঁকেছি আমি, স্যার সুইচ। এখানে 3টে সুইচ আছে, 3টে ফেজের জন্য 3টে সুইচ আছে, ভদ্র ভাষায় বলছি আমি সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার আছে। এবং এই দিকটা দেখো গ্রিড, গ্রিড মানে পাওয়ারটা কিন্তু এইদিকে কানেক্টেড। যেখানে গ্রিড আছে মানে গ্রিডের পাওয়ারটা মেশাচ্ছি আমি, এই গ্রিডে কিন্তু পাওয়ারটা কানেক্টেড। অর্থাৎ আমি যদি এই সুইচটা বন্ধ রাখি, মানে সুইচটা যদি ওপেন করে দিই, পাওয়ারটা কিন্তু এই অবধি এসে রয়েছে, আছে না, এইখানটা একটা হ্যাঁ, স্যার। রয়েছে, এইখানে একটা রয়েছে থাইরিস্টার বেসড, ডায়োডের মতোই দেখতে কিন্তু কন্ট্রোল করা যায়, এটা থাইরিস্টারের ছবি। থাইরিস্টার বেসড একটা 3 ফেজ রেকটিফায়ার আছে, ঠিক আছে, সেই রেকটিফায়ারে কমান্ড দেওয়া হয়। কোন জায়গাটা বলছেন, কোন জায়গাটা স্যার, ওটা কোন জায়গাটা আছে বলছি, ছবিটা আঁকি, যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে দেখো, মনে করো এই সুইচটাকে আমি ওপেন রেখেছি, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটাকে আমি ওপেন রেখেছি, কিন্তু পাওয়ারটা তো এই ট্রান্সফরমার ভায়া এই অবধি এসে রয়েছে, উল্টো দিকে এসে রয়েছে, সেই পাওয়ারটাকে 3 ফেজ রেকটিফায়ার দিয়ে আমি ডিসি বানিয়ে আনলাম, ঠিক আছে। একবার যে এখানে ডিসি ফিল্ড অ্যাপ্লাই করে দিলাম, আর কতটা পরিমাণ, কত কি ভোল্টেজ তৈরি করতে হবে, কত কি পাঠাবে, সেটাই কমান্ড থেকে দিয়ে দিলাম, যে এত ভোল্টেজ তৈরি করো, রেখে দাও, দিয়ে এবার এখানে আমি স্টিম ইনজেক্ট করে দিলাম, টারবাইন ঘুরতে শুরু করলো, জেনারেটর ঘুরতে শুরু করলো, টারবাইন আর জেনারেটরের স্পিড যেই ফিক্স হয়ে গেল, কত স্পিড রাখলাম, মনে করো এটা 2 পোলের তোমার 4 পোলের জেনারেটর, 4 পোল না, ধরো 2 পোলের জেনারেটর 3000 আরপিএম এ ঘোরাচ্ছি এই টোটাল সিস্টেমটাকে আমি, এই টারবাইন সহ এই টোটাল জিনিসটা আমার ঘুরছে 3000 আরপিএম এ।
তার মানে এখানে একটা ডিসি ভোল্টেজ এসে পেয়ে গেছে, ওই মানে যেটা গ্রিড থেকে নিয়েছিলাম ওটাকে ওখান থেকেই প্যারালাল করে টেনে নিয়েছি, দিয়ে ডিসি দিয়ে কি করছি, একটা ডিসি ভোল্টেজ দিয়ে দিয়েছি, 3000 আরপিএম আমি এখানে স্পিডে ঘুরিয়ে দিচ্ছি। যেই ঘুরিয়ে দিচ্ছি তখনই এইখানটা একটা 3 ফেজ ওয়েভফর্ম তৈরি হয়ে যাচ্ছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3000 ইন্টু 2/120, 60 কত কাটবে 50, মানে 50 হার্জের একটা সাইনুসয়েডাল ওয়েভ তৈরি হয়ে গেছে। সেই সাইনুসয়েডাল ওয়েভের পিক ভ্যালুটা কত হবে আমি এখান থেকে কমান্ড দিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেখে নিলাম যে হ্যাঁ এখানে ভোল্টেজটা একদম ঠিক আছে, গ্রিডের যে ভোল্টেজটা হওয়া দরকার সেটা পেয়ে গেছি। এইটা 3000 আরপিএম এ ঘোরালে পাচ্ছি 50 হার্জ ফ্রিকোয়েন্সি, এবং আমাকে গ্রিডে যদি পাওয়ারটা দিতে হয়, গ্রিডের যে এই মুহূর্তে যে ফ্রিকোয়েন্সি আছে আমাকে সেম ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। এই ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাওয়ার তোমার প্ল্যান্টের ক্ষেত্রে। এটা আমি পরে খুব ডিটেলে বলবো, শুধু এখন হালকা একটু জেনে নাও যা ফ্রিকোয়েন্সি এখানে থাকবে। যদি এই গ্রিডের ফ্রিকোয়েন্সি থাকে 50.25 হার্জ, এই জেনারেটরকেও তৈরি করতে হবে 50.25 হার্জ। দরকার হলে এই 3000 আরপিএম এর এটা, তার জন্য যদি 3001.2 আরপিএম এ ঘোরাতে হয় 3001.2 আরপিএম এই ঘোরাতে হবে, যাতে করে 50.25 হার্জ তৈরি হয়, যা এটার ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি লাগবে। এইখানটায় যে সাইনুস, হ্যাঁ বলো 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 কি বলছিল একটা বলো। কিছু বুঝতে পারিনি, কেটে গেল। আরেকবার বলছি দাঁড়ো। স্যার কথাগুলো কেটে গেছিল, কিছু বুঝতে পারিনি। ও এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন একদম ঠিক আছে তো? ওকে ঠিক আছে, এবার শোনো। আমি কি করলাম, ধরো এই যে ব্রেকারটা বলছি, এই ব্রেকারটাকে আমি এখন ওপেন রেখেছি। ওপেন মানে এইটা কানেক্টেড নয়, লাইনটা কানেক্টেড নয়, তার মানে জেনারেটর যদি কোনো পাওয়ার তৈরি করে সেটাও ওদিকে যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো পাওয়ার উল্টো দিকে এসে ঢুকবেও না। এই দেখো ব্রেকারটা ওপেন রেখেছি, ওকে। এরপর কি করছি, এই ব্রেকারটা ওপেন রাখলে কি হবে, পাওয়ারটা তো এই দিক দিয়ে এত অব্দি চলে এসছে পাওয়ারটা। এইটা একটা 3 ফেজ রেকটিফায়ার, থাইরিস্টর বেস রেকটিফায়ার বললাম, যেটা কি করে এসি থেকে ডিসি করে। এটা একটা রেকটিফায়ার, এসিটাকে ডিসি বানায়, কিন্তু কন্ট্রোল রয়েছে, অর্থাৎ কতটা পরিমাণ ভোল্টেজ লাগবে আমরা এখানে চাইলে কন্ট্রোল করতে পারি। এটা সেই রকম একটা রেকটিফায়ার, এটা তোমাকে 5th সেমে পড়ানো হবে। এ কি করছে, একটা ডিসি সাপ্লাই জেনারেটরে দিচ্ছে, তার মানে কি ফিল্ডটা দিয়েছে, মানে ফিল্ড পেয়ে গেছে। এবার আমি যদি টারবাইনে স্টিম ইনজেক্ট করে দিই, টারবাইন ঘুরতে শুরু করলো, ঠিক আছে। টারবাইন ঘুরতে ঘুরতে কত স্পিড আমি তুললাম ওকে, ধরে নাও 3000 আরপিএম এ তুললাম, ফাইন, অসুবিধা নেই কারো। অর্থাৎ এইটা ঘুরছে এখন 3000 আরপিএম এ ঘুরছে। যদি 3000 আরপিএম এ ঘুরে তাহলে জেনারেটরের আউটপুটে কত ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, 3000 ইন্টু 2/120, একটু দাঁড়াও তো। হ্যাঁ দাদা বলো, হ্যালো। তার মানে হচ্ছে কি, এইখানে কত তৈরি হলো, PN/120 করলে দেখলাম 50 হার্জ, তার মানে এইখানে একটা 50 হার্জের একটা ওয়েভফর্ম এই জায়গাটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, বাড়িতে আছি, একটু পড়াচ্ছিলাম বুঝলে। তুমি কি দিতে আসলে নাকি তারটা, তুমি তারটা দিতে আসছিলে নাকি? ঠিক আছে আসো, আমি নিয়ে নিচ্ছি। 15 মিটার, তার বেশি লাগবে না, আমি 2তলা থেকে 1তলায় পাঠাবো, 15 মিটার বেশি তার লাগবে না। হুম, তো এইখানে তোমার কি হচ্ছে দেখো, এখানে একটা 50 হার্জের একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম তৈরি হলো। এবার প্রশ্ন হচ্ছে, এইখানে একটা ওয়েভফর্ম এসে রয়েছে, মানে এইখানটা দেখো, এই যে ব্রেকারটা ওপেন আছে, মানে এই জায়গায় একটা ওয়েভফর্ম রয়েছে অলরেডি,
আর তুমি এইখানে একটা ওয়েভ ফর্ম বানিয়েছো, দুটো ওয়েভ ফর্ম যদি এক্সাক্ট ম্যাচ না করে তুমি কোনোদিনই পাওয়ারটা ওদিকে পাঠাতে পারবে না। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন সিঙ্ক্রোনাইজেশন করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সিঙ্ক্রোনাইজেশনটা করতে হবে। অর্থাৎ এর যা ফ্রিকোয়েন্সি, গ্রিডের যা এক্সিস্টিং যা ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি আমি এখানে বানাতে হবে। মিউট করো, ফার্স্ট মিউট করো। যদি এখানকার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ না থেকে 50.25 হার্টজ থাকে, তার মানে আমি ব্যাক ক্যালকুলেশন যদি করি হয়তো দেখবো যে 3001.3 আরপিএম হলে 50.25 হার্টজ তৈরি হয়। এই কার মিউট, একটু মিউট আনমিউট করো না, মিউট করো না, কারণ আনমিউট হয়ে আছে। প্রণয় ওই অনলাইনে ক্লাস হচ্ছে। প্রণয় করেছে মিউট করেছে। তো 50.25 হার্টজ যদি গ্রিডের ফ্রিকোয়েন্সি থাকে, তোমাকে কিন্তু এই জেনারেটর এন্ডও একদম 50.25ই বানাতে হবে। তার জন্য যদি একে ঘুরিয়ে 3000 আরপিএম এর জায়গায় 3001.3 আরপিএম করতে হয়, তাই করতে হবে, যাতে করে গ্রিডের যা ফ্রিকোয়েন্সি আমার এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি তৈরি হয়। সেইটা কিভাবে হয় এটা আমি পরে পড়াবো, তবে জেনে রাখো যে ওইটাই আমাকে যা ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটা এখানে তৈরি করতে হবে। শুধু তাই কি? শুধু তাই নয়, দেখো এখানে যা ভোল্টেজ আছে এখানে এক্স্যাক্টলি সেম ভোল্টেজ বা ওর থেকে হালকা একটু স্লাইড বেশি। এখানে যে ভোল্টেজটা তৈরি করবে সেটা এখানকার ভোল্টেজ থেকে প্রায় সেম বা এক্স্যাক্টলি একটুখানি হয়তো হালকা বেশি তৈরি করতে হবে। তার মানে এদিকে যা ওয়েভ ফর্ম এখানে সেম ওয়েভ ফর্ম তৈরি করতে হবে। তারপর যে ফেজ ম্যাচ করাতে হবে সেগুলো পরে বলবো। যখনই দুটো ওয়েভ ফর্ম এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে তখন তুমি এই ব্রেকারটা ক্লোজ করে দেবে। যেই ব্রেকারটা ক্লোজ করে দিলে জেনারেটর ফর্ম পাওয়ারটা এবার গ্রিডেও পাঠাচ্ছে, ওখান থেকে প্যারালালি নিয়ে ও নিজের ফিল্ডকেও দিচ্ছে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। ব্যাপারটা বোঝা গেল সবার? এই স্কিমটা ব্যাপারটা সবার বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, শুধু এইটুকু আমি এই দুটো সব ডিটেলে সবকিছু একদম ডিটেল ধরে ধরে বলবো, শুধু কয়েকটা পয়েন্ট মাথায় রেখো। এই যে ঘটনাটা হলো, যা ভোল্টেজ গ্রিডের সেম ভোল্টেজ তুমি এখানে তৈরি করলে, অর্থাৎ ব্রেকারের ওইদিকে যা ভোল্টেজ তোমাকে ব্রেকারের এইদিকে সেম ভোল্টেজ তৈরি করতে হলো, ওইদিকে যা ফ্রিকোয়েন্সি এখানে সেম ফ্রিকোয়েন্সি তৈরি করতে হলো। ভোল্টেজটা কি করে অ্যাডজাস্ট করবে? এই রেকটিফায়ারটা দিয়ে। এ দেখে নেবে কিরকম ভোল্টেজ আছে, আমাকে এখানে ভোল্টেজ বাড়াতে হালকা 19-20 করে নেবে, কমান্ড হালকা বেশি দিয়ে বা কমিয়ে দিয়ে, যাতে এখানে যা ভোল্টেজ এখানে সেম ভোল্টেজ আমি তৈরি করতে পারি। সেইটা করলে যা ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি তৈরি করলে তারপর ফেজ ম্যাচিং করতে হবে, অর্থাৎ এই ওয়েভ ফর্মটা যখন জিরো ক্রস করছে এই ওয়েভ ফর্মটাকেও তখন জিরো ক্রস করতে হবে। রেডের সঙ্গে রেড, তোমার ইয়েলোর সঙ্গে ইয়েলো, ব্লু এর সঙ্গে ব্লু, দুটো ওয়েভ ফর্ম যখন এক্স্যাক্টলি ম্যাচ করবে তখন তুমি ব্রেকারটাকে ক্লোজ করবে। দ্যাট ইনসিডেন্ট ইজ কল্ড অ্যাজ সিনক্রোনাইজেশন। এই সিনক্রোনাইজ না হলে তুমি ব্রেকারটাকে অনই করতে পারবে না। যতবার ব্রেকারটাকে অন করতে হবে ততবার ব্রেকারটা পড়ে যাবে, নিজে নিজে পড়ে যাবে। যতক্ষণ না এই দুটো সিনক্রোনাইজ হচ্ছে তার আগে ব্রেকারটাকে তোলাই যাবে। ওটা ভেতরে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে ইচ্ছে করেই ওই অ্যারেঞ্জমেন্টটা প্রোটেকশন পারপাসে দেওয়া আছে, যে যতক্ষণ না দুটো সিনক্রোনাইজ হবে তার আগে ব্রেকারটাকে কেউ যদি চার্জ করতে যায় ব্রেকারটা আবার পড়ে যাবে, থাকবে না, নিজে নিজে ক্লোজ হয়ে মানে আবার ওপেন হয়ে যাবে। যদি ওই সিস্টেমটা না থাকতো তাহলে অনেক বিপদ ঘটতে পারতো। যদি দুটো ওয়েভ ফর্ম ম্যাচ না করে পাওয়ার উল্টো দিকে ঘুরে গিয়ে ঢুকে এসে জেনারেটর উইল একটা মোটর, তখন যে একটা মোটরের মতো ঘুরে যাবে, এদিক ওদিক উল্টো দিকেও ঘুরে যেতে পারে, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ এ তো আর 200 ওয়াট তৈরি করছে না, এ তৈরি করছে ধরো 200 মেগাওয়াট কি 500 মেগাওয়াট। 500 মেগাওয়াট তৈরি করছে একটা জেনারেটর, হিউজ পরিমাণ একটা কারেন্ট সৃষ্টি করছে। পাওয়ার তৈরি করছে, কারেন্ট বলো না, পাওয়ার তৈরি করছে। হ্যাঁ কারেন্টও বলতে পারো, কারণ এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এদিকটা 400 কেভি আর এদিকটা ধরো 12.5 কেভি, কারেন্টটা তুমি বেশি বলতেই পারো। মানে এই যে স্টেপ ডাউন শর্ট সার্কিট হয়ে গেলে পুরো স্যার একদম ব্লাস্ট হয়ে যাবে জায়গাটা, অনেক কিছুই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যে কারণে এই সিনক্রোনাইজেশনটা ভীষণভাবে নেসেসারি। এই সিনক্রোনাইজেশনটা এত ট্যাক্টফুলি ওইতে কিভাবে অ্যাচিভ করা হয় তোমাদেরকে এই ইঞ্জিনিয়ারিংটাই পড়ানো হবে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এবং তৈরি করাটা বড় কথা না, গ্রিডের ফ্রিকোয়েন্সি যেরকম চেঞ্জ হবে, গ্রিডের লোড ডিমান্ড যেরকম চেঞ্জ হবে, একেও অটোমেটিক চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে?
যখন পাওয়ার ডিমান্ড ওদিকে বেড়ে যাবে, এই টোটাল জিনিসটা পুরো ব্যাপারটা সেন্স করতে পারবে। যা পরিমাণ স্টিম দেওয়া হচ্ছিল স্টিমের আরো বাড়ানো হবে, স্টিম আরো বেশি পরিমাণ স্টিম দিয়ে আরো বেশি পরিমাণ এনার্জি দেওয়া হবে। যখন লোড ডিমান্ড কমে যাবে, এখানে স্টিমের সাপ্লাই নিজে নিজে কমে যাবে। যখন যা ওদিকে গ্রিডের ভোল্টেজ যদি বেড়ে যায়, অটোমেটিক্যালি এই ফিল্ডে অ্যাপ্লাই করা কারেন্ট বেড়ে যাবে, অটোমেটিক্যালি নিজে হবে। এই টোটাল সিস্টেমটা অটোমেটিক। ভারতবর্ষের বুকে 1000টা পাওয়ার প্ল্যান্ট থাকলে 1000টা পাওয়ার প্ল্যান্টে এই সিস্টেমটা একদম অটোমেটিক, একদম পুরোটা নিজে নিজে হয়, কোনো মানুষকে হাত দিতে হয় না, সিস্টেমটা নিজেই নিজেকে ভালো রকমভাবে চলে। এরপর যদি কিছু হয়ে যায় তখন মানুষকে হাত দিতে হয়। যদি সেটা দিয়ে রিকভার করা গেল ভালো, যদি না করা যায় সঙ্গে সঙ্গে এই 500 মেগাওয়াট ইউনিটটার সঙ্গে যদি একটু কিছু মিসম্যাচ হয়, এই ব্রেকারটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। এই ব্রেকারটা ওপেন হয়ে যাওয়া মানে গ্রিডে 500 মেগাওয়াটের ঘাটতি, যে 500 মেগাওয়াট এখানে ফ্লো হচ্ছিল সেই 500 মেগাওয়াট দুম করে আউট হয়ে গেল। তখন আমরা বলতে পারি ইউনিটটা বসে গেল, এই ইউনিটটা সঙ্গে সঙ্গে বসে যাবে। ব্যাস, মানে এই ব্রেকারটা ওপেন হয়ে গেল মানে ইউনিটটা ঝপ করে বসে গেল। গ্রিডে 500 মেগাওয়াটের ঘাটতি, এই 500 মেগাওয়াটের ডিমান্ড ইয়ে করার জন্য আমি যেটা গতকালকে বলছিলাম যে ভারতবর্ষের বুকে বাকি যা পাওয়ার প্ল্যান্ট আছে সবাই এভাবে গ্রিডে কানেক্টেড, সবাই নিজেরা আবার নিজেদেরকে বাড়িয়ে ওই জায়গাটাকে মেকআপ করে দেবে। এর ভেতরে আমি এটা জাস্ট আজকে মানে জেনারেটর কি করে পাওয়ার দিচ্ছে শুধুমাত্র এইটুকু কনসেপ্ট তোমাদের সামনে আনলাম। এবারে প্রত্যেকটা জিনিসের ভেতরে ডিটেল একটু একটু করে ঢুকবো। যদি প্রশ্ন করো আজকে দাঁড়িয়ে কিছু কথা বলে দিই। দেখো এই 3 ফেজ রেকটিফায়ার যেটা, এর কাজটা কি? এর কাজটা কিন্তু আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট নয়, গ্রিডে যেরকম ভোল্টেজ দরকার সেই রকম ভোল্টেজ রাখা ওর কাজ। তার মানে এটা একটা ফুলি ইলেকট্রিক্যাল ডিভাইস। এই ডিভাইসটা একটা ফুলি ইলেকট্রিক্যাল ডিভাইস। এর কাজ হচ্ছে যে পরিমাণ ভোল্টেজ দরকার, যদি ভোল্টেজ কমে তাহলে এখানে অটোমেটিক লো কমান্ড দিয়ে এই ফিল্ডটাকে কারেন্টটা কমাবে যাতে করে ভোল্টেজটা সেই জায়গায় আসে। যদি ডিমান্ড বাড়ে ডিমান্ড বাড়াবে। এটা একটা ফুলি ইলেকট্রিক্যাল ডিভাইস। স্টিম ইনজেক্টর যেটা এখানে স্টিমটা আছে এটাকে বলে স্পিড গভর্নর, এটা পরে পড়াবো। স্পিড গভর্নরের কাজ হচ্ছে ও স্পিডটাকে সেন্স করে, ফ্রিকোয়েন্সিটাকে সেন্স করে। ফ্রিকোয়েন্সি ফল করতেও দেবে না, ফ্রিকোয়েন্সি আপ করতেও দেবে না, যা ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিকে দেখে ঠিক অটোমেটিক ঘোরাবে। এটা একটা মেকানিক্যাল ডিভাইস। আগেকার দিনে এটা মেকানিক্যাল ডিভাইস ছিল, যত দিন যাচ্ছে নতুন পাওয়ার প্ল্যান্ট গুলোতে এটার মেকানিক্যাল ডিভাইস নেই, এটা এখন সুপার কম্পিউটারাইজড একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। কারণ এইটাকে একটা মেকানিক্যাল ডিভাইস এটাকে কন্ট্রোল করতো, এখনকার দিনে এগুলো সব কম্পিউটারাইজড কন্ট্রোল, কম্পিউটার নিজে নিজে কন্ট্রোল হয় টোটাল জিনিসটা। এবং ভেবো না যে এটা শুধুমাত্র স্টিম টারবাইনের জন্য প্রযোজ্য। এই একই জিনিস তোমার হাইড্রোর জন্য প্রযোজ্য। হাইড্রো বলো, এ বলো, নিউক্লিয়ার বলো, যেখানে যা আছে সব জায়গাতে এই স্কিমে এই জিনিসটা চলছে। একমাত্র যদি প্রশ্ন করো যে স্যার উইন্ডে কি হয়, আমার এখানে যে 3000 আরপিএম রাখতে হবে, বেশ ভালো কথা। 3000 আরপিএম আমি যদি বাড়াতে হয় বা কমাতে হয়, আমি স্টিমটাকে বাড়িয়ে বা কমিয়ে আমি স্পিডটাকে আমার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি। উইন্ড হাওয়া তো সবসময় দেয় না, হতেই পারে কখনো। গিয়ার সিস্টেমটাকে আমরা করে দেবো না না, অত ওইভাবে করা যাবেই না। কত গিয়ার করতে হবে বলো তাহলে? স্যার না, ওখানে গিয়ার সিস্টেমটা থাকবে সেখানে স্যার কিছু ব্রেকার আরে বা কিছু থাকবে নিশ্চয়ই। করাই যাবে না। তাহলে একটা গাড়িতে কটা গিয়ার থাকে? 1 2 3 4 5, 5টা গিয়ার থাকে। তাহলে ওই যে গিয়ার অ্যারেঞ্জমেন্টে করতে হতো না, তাহলে কিছু না হলেও 200 খান থেকে 300 খানা গিয়ার লাগতো। 1 2 3 4 করে 300 খানা গিয়ার লাগতো, সেটা সম্ভব না। দ্বিতীয় কথা, গিয়ার হলে কি হয়, একটা ছেড়ে একটাকে ধরে। তো সেই ওই একটা ছেড়ে একটা ধরে একটা ট্রানজিশন আসবে, একটা ঝটকা আসবে। সেই ঝটকাটাকে এই ঝটকার জন্য ওয়েভ ফর্মটাই বিগড়ে যাবে, গিয়ারিং সিস্টেমে চলে না। ওদের ক্ষেত্রে এই যে এতক্ষণ ধরে যে জেনারেটর পড়ালাম, তোমাদের যে অল্টারনেটর পড়ালাম, এই অল্টারনেটরটা হচ্ছে মানে এই যে অল্টারনেটর 3 ফেজ অল্টারনেটরটা, এটা যেটা পড়ালাম দেখতে পেলে, যেখানে একটা তোমার ম্যাগনেট আছে, সেটা পার্মানেন্ট ম্যাগনেট হোক বা যাই হোক, মুখ কথা এরকম আছে। কিন্তু উইন্ডের ক্ষেত্রে ওদের এটা এই জায়গাটাকে বলে সিঙ্ক্রোনাস জেনারেটর। কেন সিঙ্ক্রোনাস জেনারেটর? কারণ এটা সবসময় সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে। দেখো 3000 আরপিএম এ ঘুরলে তবে 50 হার্টজ তৈরি করবে। 3000 থেকে কমে গেলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, 3000 উপরে চলে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তার মানে এটাকে সবসময় যদি যে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি যদি রাখতে হয়, একে 3000 আরপিএম এই ঘুরতে হবে, কিছু করার নেই। একে বলা হয় সিঙ্ক্রোনাস জেনারেটর।
আর ওইগুলো হচ্ছে ইন্ডাকশন জেনারেটর। হ্যাঁ হ্যালো, তুমি এসছো এখানে? আচ্ছা দাঁড়াও, এই তোমরা একটু হোল্ড করো তো। আচ্ছা, শোনো সবাইকে বলে দিই, এইটাই শুনতে পাচ্ছ তো যেটা বললাম, আজকে এই অবধি বললাম। এবার উইন্ডের ক্ষেত্রে ওটা কিভাবে, এখানে যেটা বললাম সিঙ্ক্রোনাস জেনারেটর, উইন্ডের ক্ষেত্রে কিভাবে করা হয় তার জন্য জেনারেটরটাই আলাদা, সেই জেনারেটরটা কালকে পড়াবো, ঠিক আছে? আজকে মোটামুটি এই অবধি থাক। আশা করি কারো অসুবিধা নেই। আমি অ্যাটেন্ডেন্সটা একটু তুলে নিচ্ছি। স্যার কালকে ক্লাস হবে? ও কালকে না, সরি, পরশু পরশু, বুধবার তোমার অফ। তাহলে স্যার অটোক্যাডের ক্লাসটা বিকেলের দিকে নেবেন তো? কালকে নিতে পারবো না, তোমাকে একটু সেট আপ করতে দাও ওদিন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ পরের সপ্তাহে হবে নাকি স্যার? জানি তো, পরের সপ্তাহে আশা করি করা যাবে। ঠিক আছে। কালকেই সম্ভব না। এই ভূ প্রতিহার অব্দি হয়েছে, সব্যসাচী বৈতরণী। সব্যসাচী থেকে তৃষা পান অব্দি। ঠিক আছে ঠিক আছে, অ্যাটেন্ডেন্স তুলে নিয়েছি, তোমরা লিভ করে দিতে পারো। রেকর্ডিংটা স্টপ করলাম। থ্যাংক ইউ স্যার। হুম।